হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। আজকের এই ভিডিওতে পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। আপনারা জানেন সিডিপি, যেটাকে আমরা বলে থাকি সেন্টার ফর পলিসি ডায়াগ্রাম, তার নির্বাহী পরিচালক ফাহমিদা মিতু কিন্তু কালকেই এক গণমাধ্যমে জানিয়েছেন পে স্কেল নিয়ে একটি নেতিবাচক কথা। আমি যদি তার কথাটি উক্তি করি, সেখানে বলা হয়েছে নবম পে স্কেল বাস্তবায়ন মূল্যস্ফীতির উপরে চাপ বাড়াতে পারে। তার মানে তিনি বোঝাতে চেয়েছেন যে পে স্কেল বাস্তবায়ন হলে সেটা পুরো দেশের উপরে একটি নেগেটিভ ইম্প্যাক্ট আনবে। অন্যদিকে আমাদের মনে আছে ঠিকই যে সিডিপির আরেকজন ফেলো, তিনি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, তিনিও কিন্তু বলেছিলেন যে নবম পে স্কেল এই মুহূর্তে বাস্তবায়ন করার প্রয়োজন নেই। কেন এমন অর্থনীতিবিদরা হঠাৎ করে পে স্কেলের পিছনে লাগলেন? কেন পে স্কেল কি সত্যি দেশের মানুষজনের উপরে বোঝা, নাকি পে স্কেল একটি মীমাংসিত বিষয় এবং পে স্কেল প্রয়োজনীয় বিষয়? এই সকল বিষয়ে যুক্তিতর্ক থাকছে এই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। আমি সর্বশেষ আপডেট এবং পে স্কেল কেন প্রয়োজন সেটা আপনাদেরকে স্পষ্ট করে বুঝিয়ে দেবো পুরো বাংলাদেশের মানুষকে। তাহলে চলুন আমরা দেরি না করে ভিডিওর মেন অংশে চলে যাই এবং জেনে নিই সর্বশেষ আপডেট সমূহ। আমরা ভিডিও মেন অংশে চলে এসেছি। প্রথমে আমরা দেখছি যে তিনি বলেছেন নবম পে স্কেল বাস্তবায়ন মূল্যস্ফীতির ওপর চাপ বাড়াতে পারে সিডিপি। যেহেতু ফাহমিদা মিতু তিনি সিডিপি নির্বাহী পরিচালক আছেন, তিনি যখন এমন উক্তি করেন তখন কিন্তু পুরো বাংলাদেশের মানুষের কাছে একটি নেগেটিভ মেসেজ যায়। তিনি তুলে ধরেছেন যে সরকারি ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। নবম পে স্কেল বাস্তবায়নে সরকারের বেতন খাত ব্যয় বাড়বে, পেনশন ও অন্যান্য ভাতার বৃদ্ধিও ব্যয় হতে পারে। অবশ্যই যখন একটি পে স্কেল আসবে সরকারের ব্যয় অবশ্যই বাড়বে, এটা নতুন কিছু না। বাজারে অর্থের প্রবাহ বাড়বে, সরকারি চাকরিজীবীদের হাতে অতিরিক্ত অর্থ যাবে, ভোগ ব্যয় ও চাহিদা বৃদ্ধি পেতে পারে, মূল্যস্ফীতির ঝুঁকি তৈরি হতে পারে। এখানে কিন্তু তিনি এমফাসাইজ করেছেন এবং বলেছেন চাহিদা বাড়লেও সরবরাহ সমান হারে না বাড়লে পণ্যের দাম বাড়তে পারে, বিদ্যমান মূল্যস্ফীতির ওপর নতুন চাপ সৃষ্টি হতে পারে। তার মানে তিনি কিন্তু এটাই বোঝাতে চেয়েছেন যে পে স্কেল যখনই দেওয়া হবে সার্টেন কিছু মানুষের কাছে অতিরিক্ত অর্থ চলে যাবে, তাদের চাহিদা বেড়ে যাবে। যখন চাহিদা এবং যোগানের সাথে যখন একটা সামঞ্জস্যতা থাকবে না, তখন কিন্তু মূল্যস্ফীতি বেড়ে যাবে। এটাই কিন্তু তিনি বোঝাতে চেয়েছেন। আরো বলেছেন বাস্তবায়নের আগে অর্থনৈতিক সক্ষমতা বিবেচনা জরুরি, সরকারের রাজস্ব আয় ও বাজেট সক্ষমতা মূল্যায়ন প্রয়োজন, অর্থায়নের টেকসই উৎস নিশ্চিত করা দরকার। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে সরকার যদি ভালোভাবে সরকারি চাকরিজীবীদেরকে অর্থায়ন করতে না পারে, তাহলে পে স্কেল নিয়ে তাদের সরকারকে আরেকবার ভাবা উচিত। আমরা ভুলে যাইনি যে কিছুদিন আগেই কিন্তু ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এমন একটি কথা বলেছিলেন। তিনি ইনডাইরেক্টলি এমন কথা বলেছিলেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের গঠনকৃত জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্টটি ছিল সেটি বাদ দিয়ে নতুন সরকারকে নতুনভাবে একটি জাতীয় বেতন কমিশন গঠন করা উচিত এবং সরকারের যতটুকু সক্ষমতা আছে ততটুকু সক্ষমতা অনুযায়ী পে স্কেল বাস্তবায়ন করা জরুরি। সেটি তাড়াহুড়ো না করে আস্তে আস্তে বাস্তবায়ন করা উচিত। এখন আমরা জানবো যে এই অর্থনীতিবিদরা যেভাবে পে স্কেলকে পুরো দেশের মানুষের কাছে নেতিবাচক দিক হিসেবে বিবেচনা করে, আসলে পে স্কেল কেন প্রয়োজন হয়ে পড়েছে, পে স্কেল কেন মীমাংসিত বিষয় এবং সরকারি চাকরিজীবীরা কেন পে স্কেল ছাড়া আর একটা মাসও ভালোভাবে থাকতে পারবে না। তবে চলুন আমরা জেনে নিই। ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা জানি আমাদের বিশ্বের যে রাজনৈতিক অবস্থা ছিল তার কারণে কিন্তু আমাদের জ্বালানি তেলের দাম বেড়েছে, তারপরে এক দফা আবার বেড়েছে। আপনারা জানেন যে বিদ্যুতের নতুন দাম নির্ধারণ হয়েছে। চারিদিকে কিন্তু অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে বেঁচে থাকতে হলে। আর নবম পে স্কেল আসছে 2026 সালের জুলাইতে। আর আপনারা জেনে অবাক হবেন যে অষ্টম পে স্কেল এসেছিল 2015 সালে, অর্থাৎ দীর্ঘ 11 বছর পরে একটি পে স্কেল আসছে। আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপটটি আলোচনা করে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে সেখানে প্রায় 5 থেকে 6 বছর পর পরই পে স্কেল সাধারণত এসে থাকে। সেখানে 11 বছরের একটি বড় বিরতি দিয়ে পে স্কেল আসতে চলেছে। তার ভিতরেও আমাদের অর্থনীতিবিদরা চেষ্টা করছেন কিভাবে এটি নেতিবাচক দিক হিসাবে পুরো দেশের মানুষের কাছে তুলে ধরা যায়। এখন আমি আমাদের কাছে তুলে ধরবো কেন পে স্কেলে প্রয়োজন হয়ে পড়েছে এবং পে স্কেল কেন দরকার। ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 75% মানুষ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। অন্যদিকে আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ থেকে দেখছেন তারা কিন্তু আমার প্রায় 95% মানুষ আমার ফেসবুক পেজটিকে ফলো করেন না। আমাদের কাছে অনুরোধ থাকবে ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে বা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অন্যদিকে আপনি যেখান থেকে ভিডিও দেখেন না কেন ফেসবুকের আমার পেজটিকে ক্লিক করে পেজটিকে ফলো করে রাখবেন। আমি তুলে ধরেছি, এখানে বলা হয়েছে নবম পে স্কেল বিলাসিতা নয়, 11 বছরের মূল্যস্ফীতির সঙ্গে বেতন সমন্বয়ের প্রয়োজনীয় পদক্ষেপ। 11 বছর ধরে নতুন পে স্কেল হয়নি। সর্বশেষ পে স্কেল কার্যকর হয়েছিল 2015 সালে। 2026 সালে প্রায় 11 বছর পার হয়েছে। এই সময় জীবনযাত্রার ব্যয় অনেক গুণ বেড়েছে। তার মানে আপনি
আপনাকে যদি আমি একটা স্পষ্ট উদাহরণ দিয়ে জানাই যে আপনি 2015 সালে এক কাপ চা কত টাকা দিয়ে খেয়েছেন, এখন এক কাপ চা 10 টাকা নিচে খেতে পারেন না। আপনি হয়তো বলবেন যে আমি 2 টাকা দিয়ে খেয়েছি, তাহলে আপনার বেতন তো সেই 8,250 টাকায় রয়েছে, কিন্তু আপনার আপনি 8,250 টাকা দিয়ে 11 বছর আগে যেভাবে জীবন ধারণ করতেন, এখন কি সেভাবে পারবেন? কোনোভাবে পারবেন না। এই জন্যই আমরা বলেছি যে পে স্কেল প্রয়োজনীয় হয়ে পড়েছে। মূল্যস্ফীতি কি 11 বছরে থেমেছিল? এটা আমরা সব আমাদের যে অর্থনীতিবিদরা রয়েছেন যারা পে স্কেল নিয়ে নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করার চেষ্টা করেন, তাদের কাছে একটি প্রশ্ন রয়েছে যে 11 বছর ধরে কি মূল্যস্ফীতি চুপ ছিল? আমরা তো 11 বছর ধরে কোনো পে স্কেল পাইনি, তাহলে কি মূল্যস্ফীতি থেমেছিল এক জায়গায়? এই পে স্কেল দেওয়ার কথা শুনে কি মূল্যস্ফীতি বেড়েছে? না, এটা কোনোভাবে হয়নি। মূল্যস্ফীতির মতোই বেড়ে গিয়েছে, কিন্তু সরকারি চাকরিজীবীরা অবহেলিত এবং বৈষম্যের ভিতরে থেকে গিয়েছে। বলা হয়েছে খাদ্য, বাসা ভাড়া, চিকিৎসা, শিক্ষা, পরিবহন ব্যয় ধারাবাহিকভাবে বেড়েছে। সরকারি কর্মচারীদের বেতন কাঠামো সেই হারে সমন্বয় হয়নি। এটা হচ্ছে প্রত্যেক বছর বছর 5% করে মাত্র ইনক্রিমেন্ট দিয়ে আপনি কোনোভাবে এই চরম মূল্যস্ফীতির বাজারে সরকারি চাকরিজীবীদেরকে ভালোভাবে অর্থায়ন করতে পারবেন না। তাদেরকে একটি নতুন বৈষম্যহীন পে স্কেল দিতে হবে। বেতন কাঠামো যদি না আসে, তাহলে সরকারি চাকরিজীবীরা কোনোভাবেই এখানে ভালোভাবে থাকতে পারবে না। তারা দেখা যাবে পেটের দায়ে এখানে অসাধু উপায় অবলম্বন করবে। সেখানে কিছু সৎ মানুষ যারা আছে তারাও কিন্তু দেখা যাবে আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। এই জন্য পে স্কেল খুবই দরকার হয়ে পড়েছে। বলা হয়েছে পে স্কেল মূল্যস্ফীতির কারণ নয়, মূল্যস্ফীতির প্রক্রিয়া। মূল্যস্ফীতি আগে থেকেই উচ্চ পর্যায়ে রয়েছে। পে স্কেলের দাবি এসেছে ক্রয় ক্ষমতা রক্ষার জন্য। বেতন সমন্বয় হচ্ছে মূল্যস্ফীতির ক্ষতি আংশিক পূরণের চেষ্টা হচ্ছে। সরকারি চাকরিজীবীরা সাধারণ নাগরিক, তারাও বাজার থেকে একই দামে পণ্য কেনে। বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রভাব তাদের উপরে পড়ে। স্থির বেতনে জীবনযাত্রার মান ধরে রাখা কঠিন হতে পারে। আমরা কারোর সাথে কারো তুলনা করতে চাই না, কিন্তু আপনি 10 বা 15 বছর আগে একজন বেসরকারি কর্মজীবীর যে বেতন স্কেল ছিল, আপনি কি বলতে পারবেন এখনো তার বেতন স্কেল সেম রয়েছে? না, এটা কোনোভাবে পসিবল না। কিছু বছর পর পর 2 থেকে 3 বা 4 বছর পর পর তারা অটোমেটিকলি তাদের উপরের গ্রেডে প্রমোশন পান, সেখানে তাদের আর্থিক সামাজিক সুযোগ সুবিধা বৃদ্ধি পায়। কিন্তু সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে সেটা কিন্তু খুবই কঠিন বিষয়। দেখা যায় যে পে স্কেল তো সেই 11 বছর আগেরই রয়েছে। আপনি যদি একটা ইনক্রিমেন্ট পে বা 2টি ইনক্রিমেন্ট পে এগিয়েও আসেন, তবুও কিন্তু সেখানে অর্থনৈতিক সুযোগ সুবিধা আপনি তেমন বেশি পান না। পেনশনভোগীরাও দীর্ঘদিনের অপেক্ষায়। অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন ও পুরনো বেতন কাঠামোর সাথে যুক্ত মূল্যস্ফীতির কারণে তাদের প্রকৃত ক্রয় ক্ষমতা আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সব থেকে বেশি সুযোগ সুবিধা কম পেয়েছে পেনশনভোগীরা, কেননা জানেন যে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময়টা তারা সরকারি চাকরিজীবীকে সদর্প করে। শেষ জীবনে এসে তারা একটু ভালোভাবে পেনশন নিয়ে জীবন ধারণ করতে চায়, কিন্তু এই দীর্ঘ 11 বছর আগের বেতন কাঠামোয় পেনশন পেতে পেতে তারা কিন্তু এখন ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। তারা না পারে তাদের ভালোভাবে চিকিৎসা করাতে, না পারে পরিবারের মানুষের কাছে সম্মান পেতে, তারা কিন্তু অনেক অবহেলিত হয়ে থাকে। এই জন্য অবশ্যই নবম পে স্কেলটি খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করতে হবে এবং বৈষম্য না রেখে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। দক্ষ জনবল ধরে রাখতে বেতন সমন্বয় জরুরি। প্রতিযোগিতামূলক বেতন না থাকলে মেধাবীরা সরকারি চাকরিতে আগ্রহ হারাতে পারে। দক্ষ ও সৎ জনবল ধরে রাখতে বাস্তবসম্মত বেতন কাঠামো প্রয়োজন। এটা কিন্তু একেবারে স্পষ্ট যে এখন কিন্তু সরকারি চাকরিজীবীতে আমাদের যে এখন যে তরুণ প্রজন্ম রয়েছে তারা কিন্তু আসতে চায় না। কারণ আপনি জানেন যে আপনি বাংলাদেশের ফার্স্ট গ্রেডেড কর্মকর্তা হলে আপনার বেতন এসে দাঁড়ায়, আপনার বেসিক দাঁড়ায় 22,000 টাকা। একজন ভালো ইউনিভার্সিটি বা সারা জীবন কষ্ট করে এসে পড়াশোনা করে এসে কেউ 22,000 টাকা দিয়ে ঢুকতে চায় না। আপনার সর্বসাকল্যে বেতন 30 থেকে 35,000 টাকা এসে দাঁড়ায়। সে টাকা দিয়ে কোনোভাবেই একজন মেধাবী ছাত্র কিন্তু এখানে আসতে যাবে না, যদি না তার অসৎ উপায়ে বা অসৎ পথে ইনকাম করার কোনো ইচ্ছা থাকে। তাহলে আপনি বুঝতে পারছেন যে সৎ এবং দক্ষ জনবলকে আপনি হারিয়ে ফেলছেন শুধু এই বেতন কাঠামো সমন্বয় না করার কারণে। শেষ দিকে চলে এসেছি। এখন আমরা জানবো যে অনেক দেশ নিয়মিত বেতন সমন্বয় করে। বিভিন্ন দেশের মূল্যস্ফীতি অনুযায়ী নির্দিষ্ট সময় পর পর সরকারি বেতন সমন্বয় করা হয়। বাংলাদেশে 11 বছর পর সমন্বয় না হওয়ায় অস্বাভাবিক দীর্ঘ ব্যবধান হয়েছে। আপনারা জানলে অবাক হবেন, প্রায় দেশ 2 থেকে 3 বছর পর পর তাদের যে মূল্যস্ফীতি রয়েছে সেই মূল্যস্ফীতির সাথে অটোমেটিক সমন্বয় করে একটি পে স্কেল চলে আসে তাদের প্রায় দেশে। আর করোনাকালীন সময়ের পর থেকে তো মূল্যস্ফীতি এত পরিমাণে বেড়েছে যে অনেক দেশে দেখা যায় 2 থেকে 3 বার পে স্কেল বা বেতন কাঠামো পুনর্নির্ধারণ হয়েছে, কিন্তু বাংলাদেশ সে জায়গায় হচ্ছে অন্যরকম। বাংলাদেশ দীর্ঘ 11 বছর ধরে কোনো বেতন সমন্বয় করা হয়নি। এজন্য কিন্তু পে স্কেল প্রয়োজন। পে স্কেলের চেয়ে বাজার ব্যবস্থাপনা বেশি গুরুত্বপূর্ণ। মধ্যস্বত্বভোগী, সরবরাহ সংকট ও বাজারে অনিয়ম মূল্যস্ফীতির বড় কারণ। সিডিপির খাদ্য মূল্যস্ফীতিকে সরবরাহ চালিত বলে উল্লেখ করেছে।
তাই শুধু পে স্কেলকে মূল্যস্ফীতির জন্য দায়ী করা যথেষ্ট নয়। অর্থাৎ শুধু পে স্কেলকে দায় দিয়ে আপনি মূল্যস্ফীতির পুরো বোঝাটা পে স্কেলের উপরে চাপিয়ে দেবেন, এটা কিন্তু কোনোভাবে হয় না। পে স্কেল একটি রুটিন ওয়ার্ক, এটা হবেই। কিছু বছর পর পর সরকারি চাকরিজীবীদের বেতন সমন্বয় করতেই হবে। এটা এই মূল্যস্ফীতির সাথে তুলনা দিয়ে এবং পুরো দেশের মানুষের কাছে এটা নেগেটিভলি তুলে ধরে এটা নিয়ে আমি মনে করি যে ব্যবসা না করাই ভালো হবে। আমরা মনে করি সকলের সুবুদ্ধির উদয় হোক। সরকারি চাকরিজীবীরা যে নিদারুণ অর্থ কষ্টে রয়েছেন এটা বুঝেই নবম পে স্কেল খুব দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন হয়ে পড়েছে। আপনারা যদি আমার সাথে একমত থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি না শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।